কে ছিলেন মৎস্যকন্যা সত্যবতীর পিতা? কেন তার পিতা তাকে অস্বীকার করেছিলেন? আর কি করেই বা সে মৎস্যকন্যা থেকে কুরু বংশের রানী হয়েছিলেন? জানার জন্য মহাভারতের এই সত্য কাহিনীটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি। গল্প সত্যবতী কথা, মৎস্যকন্যা থেকে কুরু বংশের ঈশ্বরী। লেখিকা সোনালী সরকার। প্রাচীনকালে চেদি দেশে রাজা উপরিচর বসু রাজত্ব করতেন। তিনি ছিলেন পরম ধার্মিক এবং দেবরাজ ইন্দ্রের অত্যন্ত প্রিয়পাত্র। একবার রানী ঋতুমতী হলে রাজার পিতৃপুরুষেরা তাকে স্বপ্নাদেশ দিলেন হরিণ শিকার করে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে। পিতার আজ্ঞা শিরোধার্য করে অনিচ্ছা সত্ত্বেও রাজাকে গহন অরণ্যে যেতে হল। সেই বনানীর নির্জনতায় রাজার বারবার পত্নী গিরিকার কথা মনে পড়ছিল। কামনায় আবিষ্ট হয়ে গাছের নিচে বসা অবস্থায় রাজার বীর্য স্খলিত হল। সেই তেজ নষ্ট না করে তিনি একটি বট পাতায় তার সযত্নে মুড়ে ফেললেন। এরপর তার বিশ্বস্ত বাজ পাখিকে ডেকে বললেন, হে পক্ষীরাজ, এই মোড়কটি দ্রুত প্রাসাদে রানীর কাছে পৌঁছে দাও। আকাশপথে যাওয়ার সময় অন্য একটি বাজপাখি ভাবল এটি কোনো মাংসখণ্ড। দুই পাখির প্রচণ্ড লড়াই শুরু হল এবং সেই সংঘাতের মাঝে পাতার মোড়কটি যমুনা নদীর অতল জলে পড়ে গেল। সেই জলে ব্রহ্মার অভিশাপে অদ্রিকা নামক এক অপ্সরা মাছ হয়ে দিন কাটাতেন। তিনি তৎক্ষণাৎ সেই তেজ গ্রাস করলেন এবং গর্ভবতী হলেন। 10 মাস পূর্ণ হলে এক ধীবর রাজার জালে সেই বিশালাকার মাছটি ধরা পড়ল। জেলেরা মাছটির পেট কাটতেই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। মাছের গর্ভ থেকে একটি পরম সুন্দর পুত্র এবং একটি অপার্থিব সুন্দরী কন্যা নির্গত হল। অপ্সরা অদ্রিকা অভিশাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন। ধীবর রাজ 2 শিশুকে নিয়ে রাজা উপরিচরের দরবারে হাজির হলেন। রাজা নিজের পুত্রটিকে গ্রহণ করলেন, কিন্তু কন্যার গা থেকে মাছের তীব্র আষ্টি গন্ধ আসছিল বলে তাকে গ্রহণ করলেন না। ধীবর রাজ সেই কন্যাকে নিজের ঘরে নিয়ে এলেন এবং নাম রাখলেন মৎস্যগন্ধা। সময়ের সাথে সাথে মৎস্যগন্ধা অসামান্য রূপসী হয়ে উঠলেন, কিন্তু তার শরীরের সেই তীব্র গন্ধের কারণে পুরুষেরা দূরে সরে যেত। তিনি বাবার নৌকা নিয়ে যমুনা পারাপার করতেন। এক ভোরে তীর্থযাত্রার পথে মহাতেজস্বী ঋষি পরাশর যমুনার তীরে এলেন। নৌকায় মৎস্যগন্ধাকে দেখেই ঋষি বুঝতে পারলেন এই কন্যা কোনো সাধারণ নারী নন। তিনি মৎস্যগন্ধার মাধ্যমে এক মহামানবকে পৃথিবীতে আনতে চাইলেন। মৎস্যগন্ধা লজ্জিত হয়ে বললেন, হে ঋষিশ্রেষ্ঠ, দিনের আলোয় এই পবিত্র স্থানে তা কি সম্ভব? লোকে আমাদের দেখে ফেলবে। ঋষি তখন অলৌকিক তপবলে চারপাশ ঘন কৃত্রিম কুয়াশায় ঢেকে দিলেন। মৎস্যগন্ধা তখন ঋষির কাছে 3টি বর চাইলেন। তিনি চাইলেন তার কুমারিত্ব যেন অক্ষুণ্ণ থাকে, তার শরীরের দুর্গন্ধ যেন স্বর্গীয় সুবাসে পরিণত হয় এবং তার পুত্র যেন জগৎ বিখ্যাত হয়। ঋষির কৃপায় মৎস্যগন্ধার শরীরের গন্ধ দূর হয়ে এক অপূর্ব সুবাস চারদিকে ছড়িয়ে পড়ল। সেই সুবাস 1 যোজন দূর থেকেও পাওয়া যেত বলে তার নাম হল যোজনগন্ধা। সেই কুয়াশাচ্ছন্ন যমুনার দ্বীপে জন্ম নিলেন কৃষ্ণদ্বৈপায়ন, যিনি জন্মের পরেই দেব বলে পূর্ণ যুবক হয়ে উঠলেন এবং তপস্যার জন্য বিদায় নিলেন। যাওয়ার আগে মাকে বলে গেলেন, মা, বিপদে স্মরণ করলেই আমি তোমার পাশে এসে দাঁড়াব। এই কৃষ্ণদ্বৈপায়নই পরে বেদের বিভাগ করে বেদব্যাস নামে অমর হন। বহু বছর পর হস্তিনাপুরের রাজা শান্তনু শিকারের উদ্দেশ্যে যমুনার তীরে এসে সেই দিব্য সুগন্ধে মোহিত হলেন। সুগন্ধের উৎস খুঁজতে খুঁজতে তিনি সুন্দরী সত্যবতীর দেখা পেলেন। রাজা মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু সত্যবতীর পালক পিতা ধীবর রাজ এক কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন, মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র দেবব্রত থাকতে আমার কন্যার গর্ভজাত সন্তান রাজা হতে পারবে না। আমি চাই আমার দৌহিত্রই হোক পরবর্তী সম্রাট। শান্তনু এই শর্ত মেনে নিতে পারলেন না, কিন্তু বিরহে কাতর হয়ে পড়লেন। পিতার এই দুঃখ দেখে রাজপুত্র দেবব্রত স্বয়ং ধীবর রাজের কাছে গিয়ে ঘোষণা করলেন, আমি আজীবন বিবাহ করব না এবং চিরকাল ব্রহ্মচর্য পালন করব, যাতে আমার কোনো বংশধর সিংহাসন নিয়ে দাবি না তোলে। এই ভীষণ প্রতিজ্ঞার কারণে তার নাম হল ভীষ্ম। অবশেষে মহা সমারোহে সত্যবতী হলেন হস্তিনাপুরের মহারানী। মহারানী সত্যবতীর 2 পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য অকালে নিঃসন্তান অবস্থায় মারা যান।
কুরুবংশ যখন নির্বংশ হওয়ার উপক্রম হয় তখন রাজমাতা সত্যবতী তার প্রথম পুত্র ব্যাসদেবকে স্মরণ করেন। ব্যাসদেবের আশীর্বাদে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম হয় এবং কুরুবংশের ধারা রক্ষা পায়। এইভাবে এক সামান্য ধীবর কন্যা নিজের ধৈর্য ও ভাগ্যের জোরে হয়ে ওঠেন সমগ্র আর্যাবর্তের শ্রেষ্ঠ সাম্রাজ্যের রাজমাতা।